স্বাগতম অফ দ্য বাই এস শাক স্টুডিওতে। আজ আমরা নিয়ে এসেছি এক ভয়ঙ্কর কাহিনী। এক ঝড়ের রাতে যেখানে রঘু হারিয়ে গেল এক চায়ের দোকানে। কিন্তু সেই দোকানটা কি সত্যিই ছিল সেটা জানতে চলো শুরু করি আজকের গল্প। সাইকেল চালাতে চালাতে রঘু একবার আকাশের দিকে তাকালো। দেখল ছাই রঙের আকাশ মেঘে ঢাকা পড়ছে। চারদিকে বাতাস যেন থমকে গেছে। বুঝতে পারল ঝড় আসছে। কিন্তু কুসুমপুর পৌঁছতে এখনো অনেক দূর। রঘু প্যাডেলে জোর দিল, কিন্তু বেশি দূর যেতে পারল না। হঠাৎ করেই জোরালো ঝড় এলো। সঙ্গে সঙ্গে বজ্রপাত শুরু হলো, আর একটু সময়েই মুষলধারে বৃষ্টি পড়তে লাগল। সামনে রাস্তাটা বৃষ্টির আড়ালে লুকিয়ে গেল। রঘু আর কোনো উপায় না দেখে ঘন গাছের নিচে আশ্রয় নিল। তবুও সে বৃষ্টির মার থেকে বাঁচা গেল না। হে ঈশ্বর, এই ঝড়টা থামাও, আমাকে রক্ষা করো। হয়তো ঈশ্বর তার প্রার্থনা শুনে ফেললেন। একটু সময়ের মধ্যেই ঝড় আর বৃষ্টি থেমে গেল। কিন্তু রাস্তার অবস্থা এমন যে এখন সাইকেল চালিয়ে এগোনো সম্ভব ছিল না। বাধ্য হয়ে রঘু সাইকেল ঠিলে ঠিলে এগোতে লাগল। কিন্তু একটু এগোতেই বুঝল সে ভুল পথে চলে এসেছে। এটা কুসুমপুরের রাস্তা না। সে চিন্তায় পড়ল, এখন কি করবে? তখনই তার কান শুনতে পেল একটা আওয়াজ। আপনি কি পথ হারিয়ে গেছেন? রঘু আচমকা তাকাল। অন্ধকারে মেঘলা একটা ছায়া দেখা গেল। মূর্তি দাঁড়িয়ে আছে। তুমি কে? আমি রতন, বাবু। মনে হচ্ছে তুমি পথ ভুলে গেছ। আমার মানে, আমাকে কুসুমপুর যেতে হবে, কিন্তু তুমি যেতে পারবে না। কুসুমপুর যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। পথে গাছ পড়ে গেছে। রঘু সমস্যায় পড়ে গেল। সে পাগলের মতো সামনে অন্ধকারে ডুবে থাকা রাস্তাটার দিকে তাকাতে লাগল। এখানেই কাছে আমার চায়ের দোকান আছে, চলো, আবার বৃষ্টি শুরু হবে। রঘু আকাশের দিকে তাকাল। তারপর হালকা করে মাথা নেড়ে সম্মতি জানাল। আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। রঘু তার দ্বিধাগ্রস্ত মনের সঙ্গে তার পেছনে চলতে লাগল। আর যত এগোতে লাগল তার কিছু একটা অনুভূত হচ্ছিল। যেদিন থেকে ও মানুষটা তার কাছে এসেছে সেদিন থেকেই রঘুকে ভিজে হাওয়ায় কোনো পোড়া জিনিসের গন্ধ আসছিল। কি হয়েছে? দ্রুত চলো। হ্যাঁ হ্যাঁ, আসছি। সাইকেল নিয়ে সে দ্রুত এগিয়ে চলল। একটু দূরে গিয়ে সে একটা গ্রামের গাছ দেখল। কাছে একটা ঝুপড়ি এলা ঘর ছিল। সেখানে যেন কোনো হারিকেনের মতো আগুন জ্বলছিল। রতন আবার ডাক দিল, আসো বাবু, এটাই আমার চায়ের দোকান। রঘু সাইকেলটা গাছের সঙ্গে ঠেসিয়ে ঝুপড়ির দরজার সামনে এসে দাঁড়াল। সে দেখল একপাশে একটা চুলা আছে, আর চারপাশে চা বানানোর সব জিনিসপত্র রাখা। রঘু হতবাক হয়ে গেল। ভাবতে ভাবতে যে এত নিস্তব্ধ জায়গায় এই চায়ের দোকানে শেষ পর্যন্ত চা খেতে কে আসে? রতন একটা মোড়া নিয়ে এলো। বসুন বাবুজি, আমি চা নিয়ে আসছি। রঘু তার কোলে থাকা থলেটা টাইট করে ধরে বসে গেল। বাইরে আবার ঝড় শুরু হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল, আর গর্জন করছিল দারুণ করে। এই নিন চা, আপনি অনেক ভিজে গেছেন, এটা খান, ভালো লাগবে। এত দ্রুত চা বানিয়ে নিয়ে এলেন, সত্যি আশ্চর্যের ব্যাপার। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। রঘু চায়ের চুমুক দিয়ে দিয়ে জিজ্ঞেস করল, এখানে চা খেতে কে আসে? মানে এত নিস্তব্ধ জায়গায়। আগে একটু দূরে একটা বাসস্ট্যান্ড ছিল, তখন মানুষ আসত। আর এখন তোমাদের মতো কেউ কেউ আসে। ওই মানুষের কথায় কি ছিল কে জানে। কিন্তু রঘুর বুকটা হঠাৎ করে কাঁপতে লাগল। সে একটু অস্বস্তির সঙ্গে চায়ের একটা চুমুক নিল। তুমি চা খাও। আজ রাতে তুমি যেতে পারবে না বাবুজি। রাতে এখানে থাকতে হবে। রঘু দেখল বৃষ্টির ফোঁটা এখন আরও জোরে পড়ছে। ঝড়ের গতি অনেক বেড়ে গেছে। বজ্রপাত লাগাতার হচ্ছে। কিন্তু একটা জিনিস দেখে সে খুবই অবাক হল।
এত তীব্র ঝড়ের পরেও হেরিকেনের লাউ একদম নড়ল না। কেন যেন রঘুর মনে হচ্ছিল চারপাশের সবকিছুই মিথ্যে, যেন একটা জাল বোনা হয়েছে যা চুপচাপ তাকে নিজের মধ্যে ঢুকে ফেলছে। ব্যাগে রাখা এত টাকা দেখে তার বুক আবার ধকধক করতে লাগল। যখন বৃষ্টি থামল তখন রাত অনেক পেরিয়ে গিয়েছিল। খানাপিনা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। রতন দরজার কাছে রঘুর জন্য বিছানা বসিয়ে বলল, কোথায় গেলি? ঝুমরবাবুকে পান দিতে ভুলেছ। আয় বাবু, এখানে শুয়ে পড়ো, ভয় পাওয়ার কিছু নেই, আমি আর ঝুমর তো আছি। রঘু হালকা মাথা নেড়েছে, কিন্তু তার বুকের মধ্যে আবার একটা তীব্র ব্যথা উঠল, যেন তার ছাতির ভেতর কেউ ধীরে ধীরে তাকে কিছু বোঝানোর চেষ্টা করছিল। নুপুরের ঝনঝনানি কানে পড়তেই সে হালকা চমক দিয়ে তাকাতে লাগল। ঝুমর ধীরে ধীরে এগোচ্ছে। তার চোখে যেন কোনো বিশেষ ইশারা ছিল, যা সে রতনের দিকে করল। রতনও একটু মাথা নেড়ে কিছু বুঝিয়ে দিল। এই কথা রঘুর চোখে পড়েনি। রতনবাবু, পান পান, মানে খাও খাও। ঝুমরের হাতের পান খেয়ে আপনি জীবনভর ভুলতে পারবেন না। রঘু কাঁপছে হাতে পান উঠাতে গেল। তখনই একটা তীব্র পচা গন্ধ তার নাকে লাগল, কিছুটা এমন গন্ধ যেমনি কাঁচা রক্তের গন্ধ হয়। হঠাৎ এক ঝকঝকে হাওয়ার তালে ঝুমরের মাথার ওড়নটা সরিয়ে গেল, আর রঘু যা দেখে তার রক্ত যেন জমে গেল। ঝুমরের গলায় রক্তের একটা রেখা ছিল, ওখান থেকে একটা পাতলা ধারা বয়ে যাচ্ছিল। ঝুমর দ্রুত তার ওড়নটা ঠিক করল, আর পলক ফেলার আগেই অদৃশ্য হয়ে গেল। রঘু মেশিনের মতো পান মুখে ঢুকিয়ে নিল। রতন হ্যারিকেনের আগুন ধীরে করে ঘরের ভিতরে চলে গেল। রঘু একটা অদ্ভুত রকমের ঘাবড়ে যাওয়া আর অস্থিরতা নিয়ে শুয়ে পড়ল। রাত গভীর আর শান্ত ছিল, শুধু ঝিঙুরের আওয়াজ সেই নীরবতা ভেঙে দিচ্ছিল। কাছে কোনো ঝোপ থেকে একটা ক্ষুধার্ত শিয়াল চিৎকার করে উঠল। ফড়ফড় করে পাখার আওয়াজ নিয়ে এক কালো পেঁচা এসে গাবো গাছের ডালে বসল আর ভয়ঙ্কর ককণ্ঠে চেঁচিয়ে উঠল। রঘুর বুক বারবার কাঁপতে লাগল। ভগবান দেখে যেন রাতটা ঠিকঠাক কাটে। ক্লান্তির কারণে খুব তাড়াতাড়ি রঘু ঘুমিয়ে পড়ল। চারদিক থেকে এক ভয়ঙ্কর চিৎকার গর্জন করতে লাগল। রঘু হঠাৎ করে বিছানায় লাফ দিয়ে বসে পড়ল। সে পাগলের মতো চারদিক তাকিয়ে দেখতে লাগল। তখন তার কানেই একটা কসরত করা ঝনঝনানি আওয়াজ নেমে এলো। আওয়াজ যেদিক থেকে আসছিল, রঘু ওদিকে চোখ ঘুরাল, আর চোখ পড়তেই তার শরীর ভয়ে কাঁপতে লাগল। মাত্র এক হাতের দূরত্বে এক ব্যক্তি গলায় দড়ি পেঁচিয়ে ঝুলেছিল। বলছি, কি হয়েছে বাবুজি? কোনো খারাপ স্বপ্ন দেখেছ নাকি? দেখল ঝুপড়ির সামনে যে উঠোনের মতো জায়গা আছে, সেখানে একটা প্রায় ভাঙা ঝুঁকে থাকা বাঁশের মাচায় রতন বসে আছে। সে আবার হালকাভাবে গলা ঘুরিয়ে সেই দিকে তাকাল। যেখানে কিছুক্ষণ আগে কেউ গলায় দড়ি দিয়ে ঝুলছিল, কিন্তু এটা কি? সেখানে এখন কিছুই নেই। কি খুঁজছ বাবা? কিছু না, সব তো খারাপ স্বপ্ন ছিল। তুমি এত রাতে বাইরে কেন? খুব গরম লাগছে, তাই বাইরে হাওয়া খেতে বের হয়েছি। তুমিও তো আসো না। রঘু বুঝতে পারল তার শরীর ঘামে ভিজে গেছে, তাই সে বিছানা ছেড়ে মাচার দিকে এগিয়ে গেল। ভিতরে একটা অদ্ভুত অস্বস্তিকর ভাব নিয়ে সে রতনের কাছে গিয়ে বসল। তখনই কোথাও কাছ থেকে একটা নিশাচর পাখি তীব্র আওয়াজে চিৎকার করে উঠল। ওই এক চিৎকারে এক মুহূর্তের জন্য ছড়িয়ে থাকা নীরবতা ভেঙে গেল। এত গরম যে এখন তো ঘুমই আসবে না, উপরন্তু স্বপ্নে তুমি কি কি দেখছ? এর চেয়ে ভালো আমি তোমাকে একটা গল্প বলি। ৩ বছর আগে ঘটে যাওয়া ঘটনা। ঠিক এমন একটা চা
আর নাস্তার দোকান ছিল তার। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু মানুষ একলা কতক্ষণ থাকতে পারে? তাই সে অন্য একটা গ্রামের কারো সঙ্গে বিয়ে করে ফেলল, এক মেয়েকে নিয়ে। ওই মেয়েটাকে এক নজর দেখলেই চোখ সেখানে আটকে যেত। অনেকেই কানাফুফু করে বলতো, এটা একদম গোবরের মধ্যে কমল ফুলের মতো। ফুল থাকবে তো তার ভক্তও থাকবে। যাই হোক, দোকানে ভিড় বাড়তে লাগলো, আর তার বউও হাত বাড়াতে শুরু করল। শঙ্কর প্রতিদিন সেই চায়ের দোকানে চা খেতে আসত। 1 কাপ চা খেত, কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা বসে থাকত। তার দৃষ্টিটা তার বউয়ের দিকে থাকত। ওই মানুষটার ব্যাপারটা বোঝা যাচ্ছিল, কিন্তু নতুন বর্ষ সম্পর্কে এমন কিছু ভাবতে তার মন মানত না। এত সুন্দর বউ নিয়ে আর কোনো মানুষ কেমন করে? ভেবে দেখো তো, এসব কল্পনাও করতে পারে? ওই মানুষটাও ভাবতে পারেনি। এভাবেই দিনগুলো কাটছিল। একদিন দুপুরের পর সে বাজারে যাওয়ার জন্য বের হলো। আমি চললাম, শেষ বাসে ফিরে আসব। সন্ধ্যায় দোকান খোলার দরকার নেই। ভালো, ঠিক আছে, সাবধানে যেও। বাজারে কেনাকাটা করতে করতে সে বুঝে গেল ঝড় আসছে। তাই দ্রুত মালপত্র নিয়ে সে প্রথম বাসটা ধরল। বাস যখন তাকে মোড়ে নামালো, তখন আকাশ কালো হয়ে গিয়েছিল। একবার আকাশের দিকে দেখে দ্রুত বাড়ির দিকে ছুটে গেল। মনে হচ্ছে বৃষ্টি হবে, বউ একা আছে, একা ভয় পাবে। কিন্তু তখন পর্যন্ত সে ভাবতেও পারেনি যে অল্প কিছুক্ষণের মধ্যে কি হবে। দরজার উঠোনে ঢুকতেই ঘরের ভিতর থেকে এক প্রকার জোরে হাসির আওয়াজ এলো। এক মুহূর্তের জন্য থমকে গেল। দরজার দিকে না গিয়ে জানালার দিকে এগিয়ে গেল। জানালা দিয়ে ভিতরে তাকালো। ঘরের মৃদু আলোয় যা সে দেখল, মনে হলো যেন শরীরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ল। বিছানায় শঙ্কর শুয়ে আছে, আর তুয়ে আছে, আর তার স্ত্রী তার বুকের ওপর আংশিক লুটিয়ে ধীরে ধীরে হাসছে। হাতে থাকা ব্যাগটা পড়ে গেল। স্ত্রীর জন্য আনা চুড়িগুলোও মাটিতে পড়ে ভেঙে গেল। কে? শঙ্কর দৌড়ে বাইরে বেরিয়ে এলো। সেই লোকটাকে দেখেই সে হতবাক হয়ে গেল। তুই তো বলেছিলে শেষবারের কথা। কথা তো শেষও হয়নি। একটা ধারালো জিনিস দিয়ে একটা ছেলে তার বউয়ের গলায় আঘাত করল। রক্ত ঝরল বন্যার মতো। বউ গলায় হাত দিয়ে পড়ে গেল মাটিতে। শরীর বারবার ধাক্কা খেয়ে চুপসে গেল। শঙ্কর তখনও পাথরের মতো দাঁড়িয়েছিল। এখনও হাতজোড় করে মাফ চাওয়ার চেষ্টা করল। ও লোক ধারালো জিনিস হাত থেকে ছুঁড়ে ফেলে শঙ্করকে চুল ধরে ধরল আর টেনে নিয়ে গেল। শঙ্কর জোর জোরে পালানোর চেষ্টা করছিল। রাগে ওকে মাটিতে ফেলে দিল। তারপর বাঁশের ছাদের থেকে ঝুলে থাকা দড়িটা টেনে শঙ্করের গলায় ফাঁসির ফাঁসা দিয়ে দিল, আর দুহাত দিয়ে দড়ির দুপ্রান্ত ধরে টানতে লাগল। শঙ্করের মুখ থেকে শ্বাসরুদ্ধ হওয়ার আওয়াজ বের হতে লাগল। তার চোখ বাইরের দিকে বেরিয়ে এলো। কষ্টে কষ্টে তার দেহ ধীরে ধীরে শান্ত হয়ে গেল। সেই মানুষটা পাগলের মতো নিজের স্ত্রীর রক্তে ভেজা দেহটা গুজে দেখছিল। তারপর গলা ফাড়িয়ে চিৎকার করল, বেবি, তুমি কেন এমন করলি? কেন করলি? কিছুক্ষণ পর সে উঠে দাঁড়াল। ঘরের ভিতরে ঢুকে জ্বলন্ত লালটেন নিয়ে এসে স্ত্রীর দেহের ওপর ছুঁড়ে দিল। সে দাঁত কেঁচে নিল। চোখ থেকে অশ্রু ঝরল। ঝলমলে শব্দের সঙ্গে বজ্রপাত হল। তীব্র ঝড়ে আগুন ছড়িয়ে পড়ল গোটা কুঁড়ে ঘরে। জ্বলন্ত আগুনে সেই মানুষটাও পুড়ে যেতে লাগল, এক ভয়াবহ মৃত্যু চিৎকারের সঙ্গে। রঘু যেন কোনো গভীর মোহে ডুবে গেল। যাও বাবা, প্রস্তুত হয়ে যা। আর একটু সময়ে সকাল হয়ে যাবে, আর আমাদেরও তো যেতে হবে। রঘু আর কোনো কথা বাড়ায়নি। রাত যেমনে তেমনি কেটে গেল। সে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গেল। তারপর দরজায়
হালকা করে কড়াকড়ি দিল। আমি যাচ্ছি, শুনছ? তাহলে আমি যাই। না, কোনো উত্তর আসল না। এক মুহূর্ত রঘু থেমে দাঁড়াল আর ভাবল। তারপর গাবো গাছের কাছে রাখা নিজের সাইকেল তুলে বাইরে বেরিয়ে পড়ল। কোথায় গেল জানে না, ফিরে আসার সময় একবার দেখে আসব। কিন্তু একটু দূর গেলেই রঘুর মনে পড়ল যে সে অবহেলায় টাকার ব্যাগটা ওখানেই ভুলে এসেছে। সে সঙ্গে সঙ্গে সাইকেল ঘুরিয়ে আবার সেই জায়গায় ফিরে এলো। কিন্তু এ কি অবস্থা? ও ঝোপড়াটা কোথায় গেল? ওখানে তো এখন শুধু একটা ভাঙা ঝোপড়ার খুঁটিনাটি বাকি। তাহলে কি রতনকাল যে গল্পটা বলেছিল, হয়তো সেটা তুমি খুঁজছ? রঘু দ্রুত ফিরে গেল, দেখল তার টাকার ব্যাগটা। তুমি কে? আমি মিথ্যে বললাম। হঠাৎ তীব্র বাতাসে ওড়নিটা সরিয়ে গেল। সেই পচা টকটকে গন্ধ আবার তার নাকে এসে লাগল। রঘুর চোখের সামনে হঠাৎ এক মহিলার রক্তে লালিত ভয়ঙ্কর মুখ ঝলমল করল। রঘু ছটফট করে চেতনাহীন হয়ে পড়ল, আর সাইকেল সহ রাস্তার ওপরেই গড়িয়ে পড়ল। রঘু কি সত্যিই মারা গিয়েছিল, নাকি আজও সে কুসুমপুরের পথে হারিয়ে ঘোরে? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বিএস স্টুডিওকে।